আপনি এখানে? প্রশ্নটা শুনে মাথা চুলকাতে থাকি। আশেপাশে একবার করে তাকিয়ে আবার মাথা চুলকাতে চুলকাতে আলিশার দিকে তাকালাম। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে চেয়ে। গোলাপ ফুল স্টাইলের হিজাব করা, চোখের ভ্রুতে হালকা মাস্কারা, সাথে গোল চশমা। আহ, আলিশাকে দেখতে একদম অশান্ত চিলে পাখির মতো লাগছে, যে কিনা আমার মনের সাদা মেঘের নীলচে আকাশে বহুদূর অবধি উড়ে বেড়াচ্ছে। গোল চশমার নিচে বিড়ালের চোখের মতো আসরিক দুটো চোখ আমার দিকে তখনও চেয়ে আছে। বোকার মতো হেসে দিয়ে বলি, ইয়ে না, মানে এখানে আসছিলাম দাড়ি শেভ করতে। উত্তরটা দিয়েই বোকার মতো একবার তাকালাম আলিশার দিকে। আলিশা আমার দিকে চোখ বড় বড় করে চেয়ে ফিক করে হেসে দিল। আমি ওর চিকন দাঁতের মিশ্রি হাসি দেখে নিজেই ওর সাথে হেসে দিলাম। আলিশা হাসতে হাসতে বলল, মিস্টার তানভীর সাহেব, আপনি জানেন আপনি মিথ্যেটাও ঠিকভাবে গুছিয়ে বলতে পারেন না। ইয়ে না, মানে আসলে। হয়েছে হয়েছে, আপনার বাড়ির সামনেই আপনার প্রিয় পরিচিত সেলুন ঘর আছে, আর যেখানে প্রায়শই শেভ করে থাকেন। এই ভিকারুন্নেসা কলেজের সামনে আসার তো কোনো দরকারই পড়ে না। আলিশার কথা শুনে আমার হাসি থেমে গেল। নিজেই মিথ্যে বলে লজ্জা লাগছে। ভয়ে ওর দিকে তাকাতেই পারছি না। কীরকম পুলিশি দৃষ্টি দিয়ে আলিশা আমার দিকে তাকিয়ে আছে, ভয় তো করবেই। আমি বললাম, না মানে তুমি। হয়েছে, আর কিছু বলতে হবে না, চলুন। কোথায়? আমাকে বাড়িতে পৌঁছে দেবেন। ওকে, চলো হাঁটি। হাঁটবো কেন? রিক্সাতে করেই যাব। রিক্সা? হুম। চলুন তো। রিক্সার কথা শুনে গলাটা যেন শুকিয়ে গেল, কারণ এক রিক্সাতে আমি আজকাল কোনো মেয়ের সাথে বসতেই পারি না। যদিও কোনো ছেলে রিক্সাতে উঠলে মেয়েরা ওঠে না, তবে কোনো কারণে যদি বসে আর পাশে যদি আমি থাকি তো হয়েছে কাজ, সারা শরীর কেঁপে ওঠে। আর আলিশা হলে তো কথাই নেই, কেমন যেন হয়। সুন্দরী মেয়েদের আজকাল দেখলে বেশ ভয় লাগে আমার। দুজনে রিক্সা করে যাচ্ছি, দুজনেই চুপ হয়ে বসে রইলাম। কি বলবো ঠিক বুঝতে পারছি না, সব যেন গুলিয়ে যাচ্ছে। যখন আলিশার শরীর আমার শরীরের সাথে স্পর্শ হচ্ছে, রিক্সার ঝাঁকুনিতে নয়, ওর স্পর্শে ঝাঁকুনিতে কখন যে রিক্সা থেকে পড়ে যাব তা জানি না। আলিশা বলল, মিস্টার তানভীর সাহেব, আপনি যে আমাকে দেখতে এসেছিলেন তা সরাসরি বলতে পারতেন। মিথ্যা বলার কি ছিল? আলিশার কথা শুনে ওর দিকে তাকালাম। আলিশা আমার দিকে চেয়ে আছে। আমি একটু কেশে অন্যদিকে তাকালাম। তখনই ও আমার ডান হাতের 5 আঙ্গুলের মধ্যে ওর বাম হাতের 5 আঙ্গুল মুষ্টিবদ্ধ করে নিল। আমি কেঁপে উঠলাম, অনুধাবন করলাম আমার বুকের চারপাশে ভাইব্রেট করে ভালোবাসার রিংটন বেজে উঠল। কথা ঘুরিয়ে আমি ওর দিকে আবার তাকিয়ে বললাম, তুমি কিন্তু তোমার বান্ধবীদের সাথে যেতে পারতে। হুম, পারতাম তো, কিন্তু আপনি না আসলে। আপনি এসেছেন, আপনার সাথে তো যেতেই হয়। কেন? কেন মানে? আপনি না বেশ বোকা বোকার প্রশ্ন করেন। মিস্টার গাধা, আপনার সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। আবারও চুপ হয়ে গেলাম। আমি আসলেই আলিশাকে দেখতে ওর কলেজের সামনে এসেছিলাম। ভেবেছিলাম ওকে দূর থেকে দেখেই চলে যাব, ওর সামনে যাব না। কিন্তু আমি যখনই আসি তখনই কলেজ ছুটি দিয়ে দিল। আর ভিড়ের মাঝে ওকে ঠিক খুঁজতে খুঁজতে আলিশা কখন যে আমার পেছনে এসে দাঁড়িয়ে আমাকে প্রশ্নটি করলো, তখন যে ঠিক কী বলবো না ভেবে মিথ্যা বলতে হয়েছে। আর তাতে লজ্জাও পেয়েছি। অবশ্য আজকাল বেশি ওকে দেখতে আসা হচ্ছে, আর সেটা লুকিয়েই দেখে চলে যাচ্ছি। কারণটা হলো আলিশাকে বেশ মিস করছি আজকাল। ভাগ্যিস ও এসব জানে না। মিস্টার গাধা, না মানে তানভীর সাহেব, বাড়িতে এসে গিয়েছি। নামুন আর চলুন বাসায়। না হলে আম্মু যদি জানতে পারে আপনি বাসার সামনে এসেছেন আমার সাথে, আর আমি আপনাকে ভেতরে নিয়ে যাইনি, তো আমাকে পিটিয়ে পাটিসাপটা পিঠা বানাবে। ওহ, তাহলে আম্মুর দেখার আগে কেটে পড়ি। হুম, তা হবে না। হবে হবে, আমি আসি। রিক্সাটা ঘুরিয়ে চলে আসতে যাব, তখনই আলিশা রিক্সা থামিয়ে দাঁড়ালো। আমি ওর দিকে তাকিয়ে বললাম, কিছু বলবে? হুম, মিস্টার তানভীর সাহেব, আমাকে রোজ লুকিয়ে দেখতে হবে না, সরাসরি সামনে চলে আসবেন।
আর কি গাধা আপনি! কলেজের সামনে চায়ের দোকানে বসে বসে আমাকে দেখেন, গলিতে দাঁড়িয়ে দেখেন আমাকে। আমার বান্ধবীরা কিন্তু আপনার জন্য আমাকে চূর্ণী বলে, কারণ আপনি চুরি করে দেখেন আমাকে। আপনি চোর একটা, তাই। ঠিক কি বলবো খুঁজে না পেয়ে আমি আবারও মাথা চুলকাতে থাকি। এই মেয়েটা দেখি সবই জানে। ধুর, লজ্জায় মনে হচ্ছে এখনই পাকা কলার খোসায় পা দিয়ে স্লিপ খেয়ে পড়ে মরি। তাড়াতাড়ি কিছু না বলে রিক্সা নিয়ে চলে আসি ওর থেকে। বেশ খানিকটা দূরে এসে তাকিয়ে দেখি আলিশা এখনও আমার দিকে তাকিয়ে আছে। টুং করে একটি মেসেজ আসলো। ফোনটা বের করে দেখি আলিশার মেসেজ। সেখানে লেখা, মিস্টার গাধা, আপনাকে কিন্তু এই খোঁচা খোঁচা দাড়িতেই বেশ মানায়। শেভ করার জন্য কলেজের সামনে আসার দরকার নেই, আমাকে দেখতে আসলেই হবে। গাধা একটা। মেসেজটি পড়ে মুচকি হাসলাম। আলিশা আর গেটের সামনে দাঁড়িয়ে নেই। আলিশা হলো আমার হবু বউ। আংটি পরানো হয়ে গেছে, কেবল শুভ দিনে বিয়েটা হওয়া আমাদের বাকি। অবশ্য বিয়েটা আগে হয়ে যেত, কিন্তু আমি সময় নিলাম অনেক। কারণ আলিশার মাঝে নিজের জন্য ভালোবাসা তৈরি যদি না করি, তবে বিয়ে করাটা কেমন যেন হয়ে যেত। সবাই এটা পারলেও আমি পারতাম না। তানভীর, আমি না ব্রেকআপ চাই। ও আচ্ছা, কারণ জানতে চাইবে না? বলো। আসলে আমার না আজকাল তোমার সাথে রিলেশন ভালো লাগছে না, কেমন যেন অসহ্য হয়ে যাচ্ছে সব। কি আর করা, আসলে মানুষ পরিবর্তনশীল। সাথে পরিবর্তন হয় মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য, পরিবর্তন হয় ভালো লাগা খারাপ লাগা, ইচ্ছা অনিচ্ছা। আমাকে তোমার আগে ভালো লাগতো, তাই আমাকে ভালোবেসেছিলে। এখন আর ভালো লাগছে না, তাই ছেড়ে যাচ্ছ। ভালোবাসার মাঝে যদি ভালো লাগাই না থাকে, তাহলে জমে? তুমি না অনেক ভালো, সত্যি তানভীর, তোমার মনটা অনেক বড়। আচ্ছা, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। তোমাকে আর তো আজকের পর থেকে রোজ সকালে মেসেজ দিয়ে বলা হবে না, নতুন সকাল দেখো কত সুন্দর। তোমাকে রোজ রাতে আর বলা হবে না, রাত না জেগে তাড়াতাড়ি ঘুমাও। তুমি না ঘুমালে আমিও ঘুমাবো না। আচ্ছা তানভীর, একটা প্রশ্ন করি। বলো। তুমি সময় কাটাবে কিভাবে? ভয় নেই, আমি সব ছেলেদের মতো না যে জিএফ চলে গেছে বলে নিকোটিনের সাদা ধোঁয়ায় নিজেকে আটকে রাখবো। যেমন কাটাই সেভাবেই চলবে দিন। কিন্তু তোমার দিন কিংবা রাতের সময় জুড়ে আমি যে বিরাজ করতাম। বাসায় যাও। চুপ হয়ে গেলাম। পাশে বসা প্রিয়ন্তীকে আমার আর এক মুহূর্তের জন্য সহ্য হচ্ছে না। আমি উঠতে যাব, তখনই প্রিয়ন্তী আমার হাত ধরল। আজ প্রথম কোনো অনুভূতি আসলো না ওর হাত ধরাতে। বাকি দিন ও আমাকে স্পর্শ করলেই আমি কেঁপে উঠতাম। তানভীর, তোমাকে আমি মিথ্যে বলেছি। কি মিথ্যে? তোমাকে আর ভালো লাগছে না এটা। তাহলে সত্যটা কি? আসলে আমার না অন্য একজনকে খুব ভালো লাগে, ভাবছি তার সাথে রিলেশনে যাব। ও, কোনো ব্যাপার না। ওই যে বললাম না, সময়ের গতিধারায় মানুষের ভালো লাগাও পরিবর্তন হয়। আমাকে বাদে তুমি অন্য কাউকে পছন্দ করতেই পারো। তোমার খারাপ লাগছে না? না, কারণ আমি মনে করি কোনো মেয়ের বিএফ কিংবা বর থাকা সত্ত্বেও অন্য কাউকে পছন্দ করতে পারে, তাহলে বুঝতে হবে কাছের মানুষটার মনের জায়গা থেকে কবেই ব্যক্তিটি রিলিজ হয়ে গেছে। যাও, ভালো থেকো। তোমাকে রোজ বিকেলে হাত ধরে হাঁটার জন্য আমি আর থাকছি না। তোমাকে আর কখনোই রাত দুপুরে ঘুম ভাঙিয়ে বলবো না ভালোবাসি। কথাগুলো বলে প্রিয়ন্তীর থেকে চলে আসলাম। দূরে এসে ওর দিকে তাকালাম। প্রিয়ন্তী আমার দিকেই তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমি আবার কেমন আজব ধরনের ছেলে, নিজেরই গার্লফ্রেন্ড অন্য কাউকে ভালোবাসতে চাচ্ছে, ব্রেকআপ ছাড়াই নিজ বিএফের সাথে এসে তা বলছে। আবার তা আমি মেনেও নিচ্ছি। ব্যাপারটা আসলেই উইয়ার্ড। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিলাম। খুশিতে হাসছি না, এই হাসিটার আলাদা রং আছে, আলাদা মানে আছে। তা হলো গভীর এক দীর্ঘশ্বাসের। কি আর করার, আমি যে এমনই। কারণ আমি মনে করি ভালোবাসা ব্যাপারটা আমার কাছে হাত মুঠো করে জল তোলার মতো অপার্থিব ব্যাপার স্যাপার। জলকে তুলতে হলে পাত্র দরকার হয়, তেমনি ভালোবাসতে সবাই পারে, কিন্তু আগলে রাখার মতো শক্তি অনুভূতি মন থাকে না। আমারও হয়তো কমতি আছে, তাই এমন হলো।
প্রিয়ন্তীর নিজ থেকেই আমাকে ভালোবাসি বলেছিল। বেশ চলছিল আমাদের রিলেশন, কিন্তু কেন জানি না সব শেষ হয়ে গেল। বাড়িতে এসে নিজেকে খুব কষ্টে দমিয়ে রেখেছি। এভাবেই কেটে যায় অনেকটা দিন। মেয়েদের প্রতি বিশ্বাসটাই উঠে যায়। সবসময় চেষ্টা করতাম মেয়েদের থেকে দূরে থাকতে, কিন্তু আম্মু আর আব্বু তা বেশি দিন স্থায়ী করতে দেয়নি। জোর করে আলিশাকে দেখতে যেতে হয়েছে। তারপর আস্তে আস্তে আলিশার প্রতি আকৃষ্ট হয়ে যায়। কারণ ওই যে বললাম না, মানুষ পরিবর্তনশীল, সেই সাথে পরিবর্তন হয় চিন্তাধারা। আলিশাকে এরপর আমার ব্যাপারে সবটা জানাই। আমাদের বাড়ির সামনে আসতে পারবেন এখন? আলিশার মেসেজটি পড়লাম। রাত তখন 1টা বাজে। এত রাতে ওর বাসার সামনে যেতে বলছে। আজ বিকেলেই তো দেখা হলো। জি জনাব, তবুও আপনাকে আবার দেখতে ইচ্ছে করছে। ওকে। সমস্যা হলে থাক। ফোনটা গুজে নিলাম পকেটে। বাড়িতে থাকা ছোট বোনের ক্যাডবেরি চকলেটগুলো নিয়ে চললাম ওর সাথে দেখা করতে। যাই, প্রিয় মানুষটার সাথে দেখা করে আসি। আজ মনে হচ্ছে জীবনটা এত সুন্দর কেন। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।